প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খেলাধুলা নিয়ে এনটিভির সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। সাথে আছি আমি নাসিমুল হাসান। দর্শক, আজকের আলোচনার পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ নিয়ে। আপনারা জানেন যে প্রথম ওডিআইতে ইংল্যান্ডের কাছে 21 রানে হেরে গেছে বাংলাদেশ। ইমরুলের সেঞ্চুরি, সাকিবের 50, এরপরও হার। এত কাছে গিয়েও কেন হার? আর এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক 2 ক্রিকেটার, আছেন সানোয়ার হোসেন ও পেসার তালহা জুবায়ের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি গ্যালারি স্টুডিওতে। ধন্যবাদ। সানোয়ার, খুব দুঃখই লাগলো যে এত কাছে গিয়েও ম্যাচটা হেরে গেলাম। আসলে আমরা জানি পুরো টিম, বাংলাদেশ টিম প্লাস পুরো দেশ, দর্শক সবাই আমরা আপসেট। তারপরে মানতে হবে এটা ক্রিকেট, এটা কিন্তু ফার্স্ট টাইম ক্রিকেটে এরকম ঘটনা কিন্তু ফার্স্ট টাইম না যে এত অল্প রানে এত কাছে যেও হেরে গেছে, এটা কিন্তু ফার্স্ট টাইম ঘটনা না। ক্রিকেট এরকম হতে পারে, তারপরেও আমরা কীভাবে কামব্যাক করতে পারবো, আমাদের বেশ কিছু ভুল ছিল যে কারণে হয়তো আমরা ম্যাচটায় জিততে পারি নাই। এত ভালো যখন আমরা ব্যাটিং করেছি 271 পর্যন্ত কিন্তু ফুল কন্ট্রোল আমাদের ম্যাচ, যেখানে সাকিব আউট হওয়ার আগ পর্যন্ত ফুল 100% কন্ট্রোল, যে ম্যাচটা 309 চেস করে এত ইংল্যান্ডের মতো টিমের সাথে জেতার মতো পরিস্থিতি তৈরি করা, এখান থেকে হারাটা শুধু 8-10 বল আগে ম্যাচ জেতার কথা, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এটা সবার জন্যই কষ্টকর, আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে প্লেয়াররাই। তারপরেও এই আমাদের কী কারণে হারলাম, এই জিনিসগুলি বোধহয় একটু চিন্তা করার ব্যাপার আছে মনে হয়। অনেক জায়গায় আমরা ধরেন, বিশেষ করে আমাদের ফিল্ডিং, একটা এত বাজে ফিল্ডিং করার পরেও ইংল্যান্ডের মতো টিমের কাছে আমরা যেই ওয়েতে কামব্যাক করেছি, প্লেয়ারদের ব্যাটসম্যানদের ক্রেডিট দিতেই হবে। অসাধারণ ব্যাটিং করেছে ইমরুল কায়েস, একদিন পর বাংলাদেশ টিমে মানে প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি। কিন্তু ইমরুল কায়েস আমি বলবো ব্যাড লাক, যে ওর যে পারফরমেন্স ছিল ওর মনে হয় আরও আগে থেকে টিমে রেগুলার থাকা উচিত ছিল, তাহলে হয়তো বাংলাদেশ টিম আরেকটু বেটার পারফরমেন্স পেতে পারতো ওর কাছ থেকে আরও আগে থেকে। তারপরে বলবো সব কিছু মিলেই বাংলাদেশ যে অসাধারণ ব্যাটিং করেছে, মানে 2টা বল মনে হয় ক্রিকেট আমাদের ওই ম্যাচ, ওই বলের 2টা বল, ওই 71-এর পরে যে সাকিবের এবং মুসাদ্দেকের ওই 2টা বল মধ্যে আমাদেরকে ম্যাচটা থেকে সরিয়ে দিয়েছে। তারপরে বলবো বাংলাদেশ শিওর যে নেক্সট ম্যাচে কামব্যাক করবে। টেলিগ্রাফ পত্রিকা পড়লাম, সেখানে তারা বেন স্টোকস বলেছিল যে সাকিবের যখন ক্র্যাম্প, তখনই সে পুরো টিমটাকে মাঠে এনে বললো যে 100% দেওয়ার জন্য। এবং ক্যাপ্টেন বাটলার বলেছে যে সেই জায়গায় তাদেরকে অনেক উজ্জীবিত করেছে যে ম্যাচটাকে ফিরে আসে, যাতে ইংল্যান্ড ফিরে আসতে পারে। না, এরকম একটা ব্রেক যদি আপনি এই গরমের মধ্যে পান, আর ওই সময়টা একটা প্ল্যানিং ওরা নতুন করে করেছে, সব টিমের এরকম কিছু প্ল্যান থাকে। আর সানোয়ার ভাই যেটা বললেন যে ওই 2টা বলই কিন্তু আমাদের টার্নিং পয়েন্ট। আমি প্রথমে সাকিবের আউটটাই আমাদের টার্নিং পয়েন্ট, তারপরেও মোসাদ্দেক যদি থাকতো, ও খুবই আনফর্চুনেট যে ফার্স্ট বলেই ওর ইনসাইড এজ বোল্ড হয়ে যায়। ওইখানে যদি মোসাদ্দেক 10টা রানও করে দেয়, অথবা ইমরুলের সাথে থাকে ও জাস্ট, তাহলেও কিন্তু ইমরুল বাউন্ডারিতে মেরে ম্যাচটা বের করে নিয়ে আসে। কিন্তু ওই জায়গাটায় আমরা খুবই আনলাকি যে মোসাদ্দেক এসেই আউট হয়ে যাওয়াটা। আর তারপরে আমি আশা করেছিলাম অ্যাটলিস্ট মাশরাফি হয়তোবা একটু সাপোর্ট দিয়ে যাবে, 10-15 রান করে দিলেই ম্যাচটা ওখান থেকেও আমরা জিততে পারতাম, যেহেতু ইমরুল ছিল। ইমরুলের আউটটা আপনি যদি দেখেন, ও একদমই প্রেসারে পরেও ডাউন দ্য উইকেটে এসেছে, কারণ রান আসছিল না, আবার বল কমে যাচ্ছিল। তো আমাদের তো বল টু বল রান ছিল। সো ওই জায়গাটায় একটা যে কোনো জেনুইন ব্যাটসম্যান থাকলে, মোসাদ্দেক যদি থাকতে পারতো অর মাশরাফি, ম্যাচ আমরা বের করে ফেলতাম। আচ্ছা, খালেদ মাহমুদ সুজন গতকালের ম্যাচ নিয়ে কথা বলেছে, আমরা একটু দেখবো, তারপর আবার আলোচনায় আসবো। আমরা এরকম হয়েছে যে বাংলাদেশ গত 2 বছরে আপনার এরকম আমরা কিন্তু এরকম 60-40 ম্যাচ আমরা জিততাম, যে দেখা যেত যে আমরা এই ম্যাচ জিতাটা শিখেছি। বাট কালকে হয়তো বা সিচুয়েশনটা ডিফারেন্ট, হয়তো বা ইমরুলের ইনজুরি হয়ে যাওয়াটা, ওই সময় একটা পার্টনারশিপ ব্রেকটা হয়তো বা একটু প্রেশার হয়ে গেছে। কারণ যারা আমাদের টেইলেন্ডাররা আছে, আমাদের টেইলেন্ডাররা আপনারা জানেন যে ব্যাটিং অত স্ট্রং, মাশরাফি এরকম ম্যাচ জিতেছে অনেক, এরকম আছে। বাট তারপরে যারা আছে, রুবেল ডোমেস্টিকে দারুণ ব্যাটিং করে, কালকে হয়তো বা ওর দিন ছিল না, বা আর আমরা তাসকিন আর শফিউলের উপরে ভাবে চিন্তা করতে পারি না। বাট এনিওয়ে, আমি যেটা বলছিলাম, ফিরে আসাটা অবশ্যই সম্ভব। আর একটা দিন যেটা একটা প্রপার রেস্ট, আজকে আমরা ক্রিকেটের বাইরেই আছি পুরা, অসম্ভব কিছু না। কারণ আপনি জানেন যে ইউ আর ইকুয়ালি আমরা মানে যদি পার্থক্য করেন, আমরা কিন্তু যে ইংল্যান্ড থেকে অনেক পিছিয়ে আছি স্কিল বা সেরকম না। পারফরমেন্স হয়তো বা একটা টিম জিতবে, একটা টিম হারবে। আমরা কিন্তু কালকে একটা নতুন দিন, যেটা হয়ে গেছে সেটা শেষ। বাট ওইখান থেকে আমি যেটা বললাম যে ভুলগুলো আমরা করেছি, সেই ভুলগুলো থেকে হয়তো বা আমরা মিস্টেক করে আমরা তো আরও বেটার ক্রিকেট খেলবো কালকে, সেটাই বিশ্বাস করি আর কি। ভুল ত্রুটি কাটিয়ে সেকেন্ড ম্যাচে ফিরে আসতে যাচ্ছে বাংলাদেশ। অবশ্যই এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই জায়গাটায় মনে হয় একটা জিনিস আমরা একটু যদি আমরা যদি একটু প্রিভিয়াস আমাদের ম্যাচগুলি দেখি, বাংলাদেশ টিমের কিন্তু একটা সময় লোয়ার মিডল অর্ডার অনেক স্ট্রং ছিল। ওই সময়টায় ব্যাটিং করতো কে ওই জায়গাটায় নাম্বার 6, 7 or 7, 8 ব্যাটিং করতো মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাসির কিন্তু আমাদের ওয়ান অফ দ্য বেস্ট আমাদের ক্রিকেটে ফিনিশার, সবচেয়ে ভালো ফিনিশার কিন্তু নাসির ছিল। আমরা অনেকদিন অসাধারণ ফিল্ডার, প্লাস পয়েন্ট বোলিং,
কিন্তু আমরা অনেকদিন যাবতীয় নাসিরকে দেখছি টিমের সাথে আছে, কিন্তু ম্যাচ খেলতে খুব কমই দেখা যায় ওকে। যেই জায়গাটা মনে হয় আমাদের লোয়ার মিডল অর্ডার আমরা কিন্তু অনেক দুর্বল। একটা সময় ছিল সাব্বির নাম্বার 6-এ ব্যাটিং করছে, সাব্বির চলে আসছে নাম্বার 3-তে, এখন স্বাভাবিকভাবে মাহমুদুল্লাহ নাম্বার 4-এ। আচ্ছা, আপনি যে এই নাসিরকে নিয়ে কথা বলছেন, বিসিবি প্রেসিডেন্টও নাসিরকে নিয়ে কথা বলছে, একটু শুনতে যাব নাকি? শিওর। মানে আরেকটা জিনিস নাসিরকে যদি সরাতে হয় তাহলে আমাকে এখানে এখন আছে একটা আনতে হবে মোশাররফ রুবেলকে বসাতে হয়, তাহলে একজন লেফট আর্ম স্পিনার নিয়ে কি ইংল্যান্ড টিমের সাথে খেলা, ওদের এই স্ট্রং যেখানে নাকি এই 4 জন স্ট্রং হিটার আছে আপনার রাইট আর্ম ব্যাটসম্যান, ইটস গোয়িং টু বি রিস্কি অ্যাজ ওয়েল। সো আনফর্চুনেটলি কালকে একটা জিনিস মনে রাখেন, মোশাররফ রুবেল কিন্তু এখানে অনলি অ্যাজ আ বোলার, ওর কাছ থেকে কিন্তু আমরা অন্য কিছু আশা করি নাই, বাট আনফর্চুনেটলি ও কিন্তু কোনো রাইট আর্ম ব্যাটসম্যানের এগেইনস্টে একটা ওভারও বল করে নাই। প্রেসিডেন্টের ব্যাখ্যাটা আপনার সাথে হ্যাঁ মিলবে অবশ্যই, না। কারণ যেটা প্রেসিডেন্ট ব্যাখ্যা দিলেন ওইটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু যে জিনিস মনে রাখতে হবে ওদের কতগুলি ব্যাটসম্যান লেফট আর্ম, ওইখানে কিন্তু নাসির কিন্তু অফ স্পিনার, ওইখানে আমাদের প্লাস পয়েন্ট, আমাদের যেহেতু সাকিবের মতো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারও কিন্তু দেখেন এই ধরনের ট্রু উইকেটে অনেক বেশি ভেরিয়েশন দরকার। রুবেল কিন্তু ওই সাকিবের এক্সপিরিয়েন্সটা আমরা রুবেলের কাছে আশা করতে পারি না। রুবেলের ব্যাড লাক, প্রতিটা বল লেফট আর্ম ব্যাটসম্যানটা করতে হয়েছে, কিন্তু ওই জায়গাটা আমরা কিন্তু ব্যাটার চিন্তা করতে পারি। নাসির কিন্তু বেটার অফ স্পিনার কিন্তু এফেক্টিভ স্বাভাবিকভাবেই লেফট আর্ম ব্যাটসম্যানের এগেনস্টে। এবং প্লাস পয়েন্ট যেটা দেখেন আমাদের ফিল্ডিংয়ের যে দুর্বলতা, যেটা কিন্তু নাসির আসলে অনেকটা রিকভারি করার সুযোগ আছে এখানে, এবং প্লাস বোলিং এবং ব্যাটিং যেই জায়গাটা আমরা বলছিলাম লোয়ার মানে আপনি মানে কম্বিনেশনের মানে সাজানোটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলেন যে জি, কম্বিনেশনটা আমরা যদি মনে হয় আমরা যদি যেহেতু সাব্বির আমার মনে হয় পাওয়ার প্লেটা ইউজ করার মতো সবচেয়ে ক্যাপেবল ব্যাটসম্যান মনে হয় সাব্বির, এবং ওই জায়গাটা খুব ভালো করছে। বিগত কয়েকটা ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করেছে। লাস্ট ম্যাচটা ব্যাড লাক, যেই শটটায় ও আউট হয়েছে ওটা কিন্তু 6 হওয়ার মতোই ছিল, এক্সট্রাঅর্ডিনারি ক্যাচ। নাম্বার 3 স্বাভাবিক ইমরুল কায়েস অসাধারণ পারফরমেন্স, ইমরুল কায়েস এবং তামিম নো ডাউট এই জায়গাটায়। নাম্বার 3 মুশফিক, নাম্বার 3 সাব্বির, নাম্বার 4 মুশফিক, নাম্বার 5 সাকিব। আমার মনে হয় নো ডাউট মাহমুদুল্লাহ খুব ভালো ব্যাটিং করছে ওই জায়গায়, তারপরেও মোসাদ্দেক এবং মাহমুদুল্লাহ আর যদি নাসির খেলে নাসির, তাহলে তিনটা অপশন আপনার কাছে থাকে যারা ম্যাচটা বের করতে পারে, করার সুযোগ থাকবে পিছনে ব্যাটিং করার। আমি মাহমুদুল্লাহ রিয়াদ, আমি নো ডাউট টিমের স্বার্থে ওকে পিছনে আসতে হচ্ছে। গতকাল যেটা দেখলাম যে আফটার মোসাদ্দেক আউট হওয়ার পর বাংলাদেশের মানে ম্যাচটাকে টেনে নেওয়ার মতো কোনো প্লেয়ার নাই যারা সিঙ্গেলসের উপরে বের হবে। না, যদি অনেক বল থাকতো তাহলে কিন্তু ওইখানে এই প্রেসারটা বাংলাদেশ টিম পড়তো না, কিন্তু যেহেতু আপনার বল টু বল রান, ওই জায়গাটায় আপনি একটা বল মিস করা মানে মাথায় অনেক ব্যাটসম্যান দরকার, যে একটা একটু স্কিল পুশ ব্যাটসম্যান করে দরকার, 1-2 করে প্রেসারটা হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি মনে হয় সবার স্বাভাবিক এই মানে ম্যাচ ফিনিশ করার অ্যাবিলিটি কিন্তু সবার থাকে না, ওই প্রেসারটা নেওয়ার অ্যাবিলিটি। অনেক ব্যাটসম্যান রান করে কিন্তু ম্যাচ ফিনিশ এবং ফিনিশার কিন্তু ডিফারেন্ট জিনিস, যেটা হয়তো সাকিব থাকলে আমরা হয়তো ফিলই করতাম না যে এই ম্যাচটা, মানে সাকিব যদি আর 5 ওভার বা 3 ওভার ব্যাটিং করতো তাহলে হয়তো আমরা কিছুই ফিল করতাম না, এই সিচুয়েশন চিন্তাই করতে পারতাম না। আমরা 6 যদি এরকম একটা মুশফিককে আপনি আমি বলছি যে যদি পেতাম এরকম একটা ব্যাটসম্যান তাহলেও তো হ্যাঁ, মুশফিককে সবারই কিছু ব্যাটিং এর স্টাইল থাকে। মুশফিকের কিন্তু 6-এর প্রেসারটা নেওয়া কিন্তু ডিফারেন্ট প্রেসার, যেটা মাহমুদুল্লাহ নিতে পারে, নাসির নিতে পারে। মুশফিক কিন্তু ওই জায়গায় ইউজ না, মুশফিক কিন্তু টপ অর্ডারে ইউজ টু। ওইখানে রান করলে মুশফিক যদি বড় রান করে পিছনের দিকে ব্যাটসম্যানের জন্য ইজি হয়ে যাবে। আপনি খেয়াল করে দেখবেন যে মাহমুদুল্লাহ নাসির কিন্তু ওদের ওই জায়গাটায় ব্যাটিং করে টিমে স্টেবল করেছে। সো মাহমুদুল্লাহ 14 থেকে বাংলাদেশের যে জয়, এই মাহমুদুল্লাহ ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে উপরে, কিন্তু টিমের স্বার্থে মাহমুদুল্লাহকে ওই জায়গাটায় দরকার, ওর নাসিরকে ওই জায়গাটায় দরকার। ওই জায়গা ছাড়া তো আসলে আমরা ওইভাবে আসলে জয়গুলো পাচ্ছিও না। হ্যাঁ দেখেন, আমরা যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে যে 2011 ওয়ার্ল্ড কাপে যে অসাধারণ একটা জয় পেয়েছিলাম ইংল্যান্ডের এগেইনস্টে, ওই ম্যাচেও কিন্তু এই মাহমুদুল্লাহ কিন্তু ফিনিশ করেছিল, ওই যে পিছন থেকে কিন্তু ওই শফিউলকে নিয়ে ম্যাচ শেষ করেছিল। এই ধরনের অ্যাবিলিটি কিন্তু ওর আছে, এই জন্য আমরা মাহমুদুল্লাহকে বলছি না যে ও উপরে খারাপ করছে, টিমের কম্বিনেশনের কারণে ওকে যদি পিছিয়ে আনা হয় এর টিমের বেটার হবে। কারণ মুশফিকের জায়গাটা যে মুশফিকের জায়গা আমরা জানি, মুশফিকের যে অসাধারণ পারফরমেন্সগুলি কোন জায়গায় পেয়েছিল, মুশফিক যে আমরা ধারাবাহিক বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যান বেশ করেছি নিজেকে কোন জায়গাটায়, এটাও কিন্তু দেখতে হবে মনে হয়। কথা বলছিলাম বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গ নিয়ে, কন্ডিশন নিয়ে নানা কথা উঠেছিল সিরিজের আগে, কিন্তু দিন শেষে দেখা গেল যে কন্ডিশনের সুবিধাটা আমরা আদায় করতে পারলাম না। উইকেটটা অনেকটা ট্রু উইকেট হয়েছে। এরপর আগের দিনের যে বৃষ্টিটা ছিল সেই বৃষ্টিতে মনে হয় সন্ধ্যা পর্যন্ত উইকেট ঢাকা ছিল, ফলে উইকেটটা শুকায়ও নাই, যেখান থেকে স্বাগতিক স্পিনার একটু ড্রাই হলে টানটা পেত। আমার মনে হয় কন্ডিশন যে জিনিসটা আমরা সবাই হয়তো অরিড হওয়ার কথা ছিল ইংল্যান্ডের বেশি, কারণ ওরা যেই কন্ডিশনে ক্রিকেট খেলে এবং ওয়েদার থেকে শুরু করে বিপরীত কন্ডিশন, কিন্তু ওরা প্রফেশনাল টিম, ওরা কিন্তু যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নেয়। একটা সময় ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ছিল স্পিনে অনেক বেশি দুর্বল ছিল, এখন কিন্তু ওই সময় নাই। যেই ওয়েতে
ইংলিশ প্লেয়াররা যেই ওয়েতে সুইপ রিভার্স সুইপ খেলে আমার মনে হয় সাবকন্টিনেন্টাল প্লেয়াররাও এখন আমরা এত ভালোভাবে সুইপ বা রিভার্স সুইপ খেলতে পারছি না। স্বাভাবিক ওই জিনিসটা ওরা ফুললি ওভারকাম করেছে এবং এখন ওয়ানডে ক্রিকেট আলটিমেটলি ট্রু উইকেটই খেলতে হবে, এটা আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আপনি যদি আগে ব্যাটিং করে 300+ রান করার প্ল্যান থাকতে হবে আর 300 রান চেস করে ম্যাচ জিততে হবে, ওইভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে। কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু ওইটাও কিন্তু করে ফেলেছিল। তারপরে ইংল্যান্ডের প্লেয়ারদের আপনার ক্রেডিট দিতেই হবে। দেখেন ইংল্যান্ডের প্রিপেয়াররা ডোমেস্টিক স্ট্রাকচারটা কতটুকু স্ট্রং। কালকে 2টা প্লেয়ার ডেবু হয়েছে, আপনার মনে হয় 2টা প্লেয়ার ওদের বেস্ট পারফর্মার কালকের। ডাকেত ব্যাটিংয়ে অসাধারণ ব্যাটিং করেছে, যখন স্ট্রোক সেঞ্চুরি করেছে কিন্তু ও কিন্তু ম্যাচটা কন্ট্রোল করেছে, সুন্দরভাবে কন্ট্রোল করেছে। প্লাস হলো বোলিংয়ে অসাধারণ পারফর্ম করে এই উইকেটে 5টা উইকেট নিয়েছে, যেই ধরনের ভেরিয়েশন বা এবং তার ওই 2 ওভারে ম্যাচ চেঞ্জ করেছে ওর কারণে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সবকিছু বলবো ওদের ক্রেডিটটা কিন্তু ওদেরকেও দিতে হবে। আবার কন্ডিশন, আপনার কন্ডিশন মানতেই হবে যে আমরা একটু শর্ট বলে কিন্তু দুর্বলতা দেখা দিয়েছে বিভিন্ন সময়। আমরা দেখছি আমরা শর্ট বলটা আমরা ওইভাবে হ্যান্ডেল করতে পারিনি। এইটার কারণ প্লেয়ারদের শুধু ব্লেম দিতে হবে না। দেখেন তারপরেও আমরা যেই উইকেটে ক্রিকেট খেলে অভ্যস্ত, আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যেই ধরনের খেলি, আমাদের এই ধরনের সব লো বাউন্সি উইকেটে খেলি। ফার্স্ট ক্লাস ক্রিকেট হচ্ছে স্পিনাররা ডমিনেট করে। স্বাভাবিকভাবে এই মাইনাস পয়েন্টগুলি আমাদের থাকবে যতদিন পর্যন্ত আমরা এই কন্ডিশনটা ইমপ্রুভ করতে না পারবো, উইকেটগুলি ট্রু লাইভ উইকেট না করতে পারবো ডোমেস্টিক ক্রিকেটে। সেটা তো আপনাদেরও দোষ আছে, কারণ প্লেয়াররাও ট্রু উইকেট চায় না। আমরা একটু বাংলাদেশ ক্যাপ্টেনের একটু কথা শুনবো ম্যাচ নিয়ে, তারপরে আবার আসবো। মানে এখন একটা জিনিস হতে পারে যে আমরা এখানে এটা নিয়ে বারবার চিন্তা করতে পারি, যেটা হয়তো বা অনেক আলোচনা হবে, এটা নিয়ে খুবই স্বাভাবিক। আর একটা জিনিস হতে পারে যে প্রফেশনালি চিন্তা করা, যে আমাদের এখনও সিরিজ আমরা যেহেতু 2টা ম্যাচ বাকি, তো আমাদের সব সুযোগই আছে, এভরি চান্স উই হ্যাভ। সো আমরা যদি চেষ্টা করি হয়তো ওই সুযোগটা আমাদের কাছে আসতে পারে। সো আমি মনে করি যে ছেলেরা, হ্যাঁ আমরা খুব বাজে অবস্থানের থেকে হেরেছি বলে হয়তো বা খারাপ লাগাটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু হয়তো বা সামনের 2টা ম্যাচ আমরা এর থেকে আরও ভালো খেলতে পারি, খেলে আমরা জিততে পারি। আর পজিটিভলি চিন্তা করা ছাড়া আসলে উপায় নেই। তালহা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে অ্যাজ এ বোলার আপনি তো অনেক বিপরীত পরিবেশে বল করতেন, মানে বাংলাদেশের এই উইকেটে। আসলে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের উইকেটগুলো কতটা বোলার ফ্রেন্ডলি হওয়া উচিত? আর একটা জিনিস হচ্ছে ইংল্যান্ডের যে অলরাউন্ড পারফরমেন্স, মানে ওয়ানডে ক্রিকেটের প্যাটার্নটাকেই চেঞ্জ করে দিচ্ছে, এটা আপনার কেমন লাগছে? মানে যেমন বাটলার মঈন আলী একটা জুটি, স্ট্রোকস, ডাকেট বা মর্গান রুটস, মর্গান হেলস, এই যে ওরা যে টোটাল ওয়ানডে ক্রিকেটের কনসেপ্টটাই এখন বদলে দিচ্ছে। আমি আগে আমাদের ডোমেস্টিক আমাদের দেশের উইকেটের ব্যাপারে একটু যেটা বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাজ এ বলার আমি কিন্তু কখনোই মানে সবসময় চাই না যে আমাকে একদম গ্রিন টপ দেখ, একদম বলারদের জন্যই। ট্রু উইকেট যেটা সানোর ভাই বলছিলেন, যে ট্রু উইকেট মানে যে আপনার বলারের জন্য থাকবে, ব্যাটসম্যানের জন্য থাকবে, যে ভালো বলার, যার ট্যালেন্ট আছে, যার অ্যাবিলিটি আছে, সেখানে ভালো ব্যাটসম্যানকেও বিট করা সম্ভব ভালো উইকেটে। লাস্ট ওয়ার্ল্ড কাপের পরে ইংল্যান্ডের কিন্তু খুব বাজে পারফরমেন্স ছিল লাস্ট ওয়ার্ল্ড কাপে। ওয়ার্ল্ড কাপের পর থেকে ওরা ওই টোটাল ক্রিকেট স্ট্রাকচারটা চেঞ্জ করার চিন্তা করেছে, যে ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ওয়ানডে ক্রিকেটে এখন আগের যেই ওয়েতে ওরা বেসিক, ইংল্যান্ড আমরা সবসময় জানি ওরা বেসিকটা খুব বেশি ফলো করতো। এখন আপনি দেখেন সাকিবের মতো বলারকে ওরা রিভার্স সুইপ মারছে, মানে ওরা মেন্টালি কতটা স্ট্রং, মানে ওদের তাদের বল সিলেকশন অনেক ভালো, অনেক ভালো। স্বাভাবিকভাবেই এইটাও একটা কারণ, আপনি যখন ভালো উইকেটে খেলবেন আপনি কিন্তু কনফিডেন্স থাকবেন অনেক বেশি। ট্রু উইকেটে খেলে আপনি কিন্তু কনফিডেন্স থাকবেন যে বল আপনার হাইট মিস করবেন না বা বাউন্স লো বাউন্স হবে না, এই ধরনের উইকেটে করা কিন্তু ইউজ টু। বাট ওরা কিন্তু একটা হিসেব করে মানে রানগুলো করছিল, মানে মনে হলো যে অবশ্যই, কারণ ওরা ক্যালকুলেটিভ, কারণ ওরা কিন্তু ব্যাটিং দেখেন মঈন আলী কিন্তু ড্রপ অর্ডার ব্যাটসম্যান, ওকে কিন্তু পিছনে আনে, এবং বাটলার যে জায়গায় ব্যাটিং করে ওর বাটলারের ইনিংসটা কার কি রোল ওরা কিন্তু খুব ভালো করে জানে। হ্যাঁ, বাটলার জানে ওর কম বলে রান করতে হবে, ও কিন্তু ওর কাজটা বাটলার কিন্তু উপরেও ব্যাটিং করে সেঞ্চুরি করেছে, কিন্তু বাটলারও কিন্তু টিমের স্বার্থেই এবং মঈন আলী দুজনই ওই জায়গাটায় খেলছে, কারণ আপনার বড় স্কোর করতে হলে ওই জায়গাটায় লাস্ট 10 to 12 ওভার্স আপনার ওরকম একটা বিড উইকেট লাগবে। এবং আর্লি উইকেট পড়ে গেলে দেখেন আমরা কিন্তু প্র্যাকটিস ম্যাচে কিন্তু ওরা কিন্তু আর্লি উইকেট, মঈন আলী ওখান থেকে ম্যাচ 70+ মঈন আলী এবং বাটলার দুজনই, এই জন্যই কম্বিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। পরের 2 ম্যাচে কি করা উচিত আমাদের? মাশরাফির আমরা কথা শুনছিলাম, আমরা এই টিমের প্রতি কনফিডেন্স রাখতেই হবে, কারণ দেখেন এই টিমগুলো অসাধারণ কিছু পারফরমেন্স, একটা ম্যাচ হেরেছি, ওদের প্রতি ডিসহার্টেড বা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই, কারণ এই কালকের ম্যাচেও ওরা ডমিনেট করেছে। এত কিছু মাইনাস পয়েন্ট থাকার পরেও 300+ রান হওয়ার কথা ছিল না, হয়তো আমাদের ফিল্ডিং মাইনাস পয়েন্ট, বোলিং হয়তো ম্যাচের যেরকম হওয়ার কথা ছিল ওরকম হয়নি, তারপরেও কিন্তু ম্যাচ কিন্তু ফুললি কন্ট্রোল ছিল। আমরা যতক্ষণ ব্যাটিং করেছি সাকিব পর্যন্ত কখনোই ইংল্যান্ড চিন্তা করেনি ম্যাচ জিততে পারবে। আমি শিওর যে নেক্সট ম্যাচে বাংলাদেশ কামব্যাক করার সুযোগ আছে, এখনও বাংলাদেশ সিরিজ জেতার মতো অ্যাবিলিটি বাংলাদেশ টিমের আছে। সেক্ষেত্রে কার কি রোল আপনি প্লে মনে করেন? আমি ওই আগে প্রথমেই যেটা বলছিলাম, যে আমাদের আসলে মাহমুদুল্লাহর মানে জায়গাটা একটু নিচে নামিয়ে দিয়ে মুশফিককে 4-এ ব্যাটিং করানো,
এবং কারণ আপনার এরকম চেস করতে গেলে আপনি বড় স্কোর করতে গেলে আপনার ওই জায়গাটায় লাগবে যারা শেষ করতে পারে। আপনি যদি প্রথমে ব্যাটিং করেন তারপরেও কিন্তু আপনার একটা বড় স্কোর করতে হলেও ওই জায়গায় মাহমুদুল্লাহর মতো একটা প্লেয়ার দরকার এবং নাসিরের মতো প্লেয়ার দরকার যদি আপনি চেস করেন। তো ওই জায়গাটায় একটা কুইক মানে কম বলে বেশি রান করা প্লেয়ার দরকার। সেক্ষেত্রে 7 আর 8-এ মোসাদ্দেক আর নাসিরই বাংলাদেশের শেষ ভরসা হিসেবে থাকে আপনার রিয়াদ, যদি আপনার কম্বিনেশন। রাইট। হ্যাঁ, এইটা আমার মনে হয় আইডিয়াল। তারপরেও যদি টিম ম্যানেজমেন্ট কোনো কারো চিন্তা করতে পারে, যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ উপরে ভালো ব্যাটিং করছে বা ওই জায়গাটা খুব ভালো করছে, যদি ওইটা চিন্তা করলেও আমার মনে হয় নাসির ইনক্লুড করলে কিন্তু আবার ব্যাটিং অর্ডার কিন্তু পিছনে আবার স্ট্রং হয়ে যাবে। যদি নাসিরকেও যদি মাহমুদুল্লাহকে 4-এও রাখতে চায়, মুশফিক যদি 5-এও থাকে, সাকিব 6, এইভাবেও করতে পারে। যদি নাসিরকে না খেলায় সেক্ষেত্রে নাসির না খেলে তো চেঞ্জের আর কোনো অপশন খুব কম। আমার সর্বোচ্চ ফার্স্ট যদি না খেলায় at least ব্যাটিং অর্ডারটা একটু শাফল করতে পারে, at least রিয়াদের ব্যাটিং অর্ডারটা। যদি নাসিরকে না খেলে তাহলে রিয়াদকে 6 আনা বোধহয় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার অধিনায়কেরও তো কিছু একটা কন্ট্রিবিউট করা উচিত অ্যাবাউট ব্যাটিংয়ে। ধরেন আমরা আমরা জানি মাশরাফির কাছে আমরা ব্যাটিং ওর অ্যাবিলিটি আছে, ডোমেস্টিক অনেক পারফর্ম করেছে, ইন্টারন্যাশনালে ওর বেশ কিছু পারফরমেন্স আছে। তবে হ্যাঁ, মাশরাফির কাছে অবশ্যই ক্যাপ্টেন হিসাবে আমরা ওর বোলিংটা আমরা কিন্তু রেগুলারই ভালো করে আসছে। ওর যে ইনজুরি সব কিছু নিয়ে সামনে থেকে লিড দিয়ে আসছে। হয়তো বা মাশরাফি ওই জায়গায় হয়তো 10-15 রান করলে হয়তো বা ম্যাচটা ডিফারেন্ট হতে পারতো। আশা করি মাশরাফি স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং, যে কোনো পরিস্থিতিতে কামব্যাক করতে পারে। নেক্সট ম্যাচে হয়তো বা সিচুয়েশন আমাদের রিয়াজে লাস্ট ম্যাচে কিন্তু তামিম রান করেনি। তামিম যদি কিছু রান করতো তাহলে কিন্তু আমাদের জন্য আরো ইজি হয়ে যেত। সো তামিমের কাছ থেকে একটা পারফরমেন্স আমরা যদি পাই সেরকম। আমরা ডাকেট আর স্ট্রোকসের যেই পার্টনারশিপটা দেখলাম, হ্যাঁ, সেক্ষেত্রে এইটা যদি ইমরুল আর এটা তামিমকে ইম্পর্টেন্ট কম্পেয়ার করেন, সিচুয়েশনটা তামিম হয়তো কালকে তাহলে সব দিন ইমরুল যখন মারছে তখন তামিম একটু হ্যাঁ, কারণ নরমালি কিন্তু আপনি একটু rotate তামিমের অন্যান্য আগের কতগুলো ইনিংস যদি দেখেন যে ওর পার্টনার যে রান করে, সৌম্য যখন মারতো আর সাব্বির যখন মারতো, তামিম কিন্তু মারতে যায় নাই। তামিম কিন্তু খেলেছে এরকম ইনিংসও যে সিঙ্গেলস নিয়ে দিয়েছে। কালকে হয়নি আনফরচুনেটলি, তামিমের ব্যাটে লাগছিল না। কিন্তু ইনশাআল্লাহ তামিম যেই লেভেলের ব্যাটসম্যান, ওর অ্যাবিলিটি আছে বড় ইনিংস খেলার। আরেকটা জিনিস লক্ষ্য করেছি, বাংলাদেশ টিমের অধিকাংশ রান কিন্তু 4 আর ছক্কা, বাট একদিনের ক্রিকেটে মনে হয় 1-2 এটা খুব অপরিহার্য। অবশ্যই ইম্পর্টেন্ট। আপনি যখন ইংল্যান্ড টিমের আর বাংলাদেশ টিমের দুই জায়গায় একটা ডিফারেন্স দেখবেন। বাংলাদেশের ওরা যে ফিল্ডিংয়ের সময় যেই এরিয়াটা অত অল্প সময়ের মধ্যে কভার করতে পারে, যে জায়গাটা হয়তো 2 হওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গায় এক সিঙ্গেল করেছে ওরা। এই যে ওদের রিচটা অনেক বড়, ফিটনেস ওয়াইজ আমাদের থেকে বেটার অবস্থায়। এই জায়গাটা হয়তো আমরা আশা করেছিলাম যে এই ওয়েদার, এই কন্ডিশনে হয়তো বা ইংল্যান্ড টিম কিছুটা টায়ার্ড হবে। অ্যাজ এ প্রফেশনাল টিম ওরা কিন্তু ওই ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখি নাই। ওই জায়গাটা মনে হয় অনেকটা আগে ছিল। যদি আগে বল করে ব্যাট করতে আসতো সেক্ষেত্রে একটু টায়ার্ড হওয়ার সম্ভাবনা ছিল। এইটা আসলে টস বা সিচুয়েশন, এটা আপনাকে আগে পিছনে এটা অ্যাডজাস্ট করতে হবে। যে প্রফেশনাল টিম আপনি বলতে পারেন আমরা আগে ফিল্ডিং করাতে আমরা কিছু টায়ার্ড ছিলাম, ব্যাটিং করলে হয়তো টায়ার্ড হতাম না, এইগুলি অ্যাডজাস্ট করতে হবে, কোনো এক্সকিউজ না। তারপর আমরা শেষ 2 ম্যাচ জিতে সিরিজে ফিরবো, এই প্রত্যাশা তো করতে পারি। অবশ্যই কারণ আমরা কালকের ম্যাচ যদি জিততে পারি, আমাদের চিটাগাং কিন্তু খুবই লাকি একটা গ্রাউন্ড যেখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। সো আমার মনে হয় কালকের ম্যাচটা খুবই ভাইটাল, সিরিজ জিততে আমাদের খুব সাহায্য করবে। আমরা মনে হয় এত দূরে সিরিজ না চিন্তা করি, আমরা কালকের ম্যাচটা নিয়ে চিন্তা করা দরকার। ফোকাস করি কালকের ম্যাচটা। একটা ম্যাচ জিতলেই সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, আমরা সবাই জানি। একটা ম্যাচ হারলেও যেরকম মেন্টালি আপসেট হয় সবাই অনেক কিছু চিন্তা করি, একটা ম্যাচ আবার সব ইনশাআল্লাহ আমরা জিতবো কালকে। ওকে, সানোয়ার হোসেন এবং তালাজি ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা আশা করি দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে ফিরবে বাংলাদেশ, এই প্রত্যাশায় শেষ করছি গ্যালারি। আর এই অনুষ্ঠানটা যদি আপনারা ভিডিও সহ দেখতে চান তবে আপনারা ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা।